এভরিওয়ান, আমি ডক্টর মোহাম্মদ রায়হান হাসান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে আমরা কথা বলবো ত্বকের ছত্রাকের সংক্রমণ নিয়ে, যেটিকে আমরা বাংলা ভাষায় বলি দাঁত রোগ, মেডিকেল ভাষায় বলি টিনিয়াসিস, যেটি মূলত এক ধরনের ছত্রাক দিয়ে হয়ে থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ডার্মাটোফাইটস। আজকে আমি কথা বলবো মূলত এই ছত্রাকের আক্রমণ থেকে কীভাবে আমরা বেঁচে থাকতে পারবো, যাদের অলরেডি এই রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা কী চিকিৎসা নেবেন এবং কোন ধরনের চিকিৎসা বা কোন ধরনের জীবন পদ্ধতি আমরা ফলো করলে এই ধরনের সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পাবো। কীভাবে এই রোগটি হতে পারে আমি আগেই বলেছি যে এটি সাধারণত ছত্রাক দিয়ে হয়ে থাকে। এই ছত্রাক কিন্তু পরিবেশে বসবাস করে, আমাদের শরীরে বসবাস করে, পশু পাখিতে বসবাস করে, কিন্তু সাধারণ অবস্থায় এটি আমাদের শরীরে রোগ ছড়াতে সক্ষম নয়। কারণ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাই কিন্তু সেটি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু কখনো কখনো যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ডায়াবেটিস, প্রেশার, এইচআইভি, ক্যান্সার বা অন্য কোনো ধরনের ইমিউনো ডেফিসিয়েন্সি রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এটা অনেকেই জানতে চান যে রোগটি কীভাবে ছড়ায়। এটা একজন আক্রান্ত ব্যক্তি থেকে আরেকজন আক্রান্ত ব্যক্তিতে কিন্তু খুব সহজেই ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির যে জায়গাটাতে এই রোগটি রয়েছে, সেই আক্রান্ত জায়গার সাথে যদি একটি সুস্থ ত্বকের সরাসরি সংস্পর্শ হয়, সেখান থেকে কিন্তু রোগটি ছড়ানোর একটি সম্ভাবনা থাকে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত চিরুনি, জামা কাপড়, তোয়ালে এবং থালা বাসন, সেখান থেকেও কিন্তু একজন অনাক্রান্ত ব্যক্তির কাছে এই রোগটি যেতে পারে। অনেক গৃহপালিত পশু পাখির গায়ে যদি কোনো ধরনের ফাঙ্গাল ডিজিজ থাকে, সেটাও কিন্তু ওই পশু পাখির থেকে মানুষের শরীরে আসতে পারে এবং সেখানে রোগ তৈরি করতে পারে। অনেক সময় কিন্তু মাটিতে ফাঙ্গাস থাকে, অনেকে কিন্তু মাটিতে কাজ করতে হয় বা মাটির যে জায়গাটিতে সংস্পর্শ করেছেন সেখানে হয়তো আগে থেকে ফাঙ্গাস ছিল, সেখান থেকে কিন্তু সেটি পরিবেশে আসতে পারে। তবে এই ধরনের রোগ ছড়ানোর ক্ষেত্রে কিন্তু হিউমিড এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলি যে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ, সেটি কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী আর কি। স্যাঁতস্যাঁতে পরিবেশে সাধারণত ফাঙ্গাস বেশি গ্রো করে এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে যারা বসবাস করেন, যেখানে আলো বাতাসের পরিমাণ কম, সেখানে কিন্তু এই ধরনের ফাঙ্গাস দিয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। অনেকেই জানতে চান কি এটি বংশগত রোগ কিনা। এটি কিন্তু অনেকাংশেই বংশগত রোগ। এর পূর্বপুরুষদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব ছিল। কাদের ক্ষেত্রে এই ধরনের রোগটা বেশি হয়ে থাকে? যাদের শরীরে ঘাম বেশি হয়, যারা একটু স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। চিকিৎসাতে যাওয়ার আগে জেনে নিই যে কী জীবন পদ্ধতি ফলো করলে এই ধরনের রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা আছে, বা আমরা কী নিয়মকানুন মেনে চললে এই ধরনের রোগ থেকে আমাদেরকে বাঁচাতে পারবো। এর মধ্যে প্রথমেই হচ্ছে হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা। এর কোনো বিকল্প নেই। কারণ যারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতাকে অবলম্বন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ডিজিজ হওয়ার চান্স অনেক কম থাকে। কারণ আমি অলরেডি বলেছি যে পরিবেশে কিন্তু ফাঙ্গাস থাকে। সো প্রতিদিন শাওয়ার নেওয়াটা কিন্তু খুবই জরুরি। প্রতিদিন যদি শাওয়ার নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের শরীরে কোনোভাবেই যদি কোনো ফাঙ্গাস এসেও থাকে, সেটা কিন্তু শাওয়ারের মাধ্যমে খুব সহজেই হচ্ছে আমরা শরীর থেকে দূর করতে পারি। সো হাইজিন মেনটেন করার ব্যাপারে আমি সবসময় বলি যে ফাঙ্গাল ডিজিজ থেকে বেঁচে থাকতে হলে প্রতিদিন জামা কাপড়কে চেঞ্জ করতে হবে। স্পেসিফিক্যালি যারা বেশি পরিমাণে ঘামেন, তাদের কিন্তু অবশ্যই তাদের জামা কাপড়, শার্ট, প্যান্ট এবং ইনার গার্মেন্টস যা আছে সব কিছু কিন্তু একদিনে আরেক দিন কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না। নিয়মিত সেটাকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার পরে ধুয়ে খুব ভালো করে রোদে শুকাতে হবে এবং রোদে শুকানোর পরে সম্ভব হলে সেটাকে আয়রন করে পরা। ইনার গার্মেন্টস এবং যত জামা কাপড় ব্যবহার করবেন সবগুলোকে আয়রন করে পরা। কারণ হচ্ছে শুধু রোদের তাপে কিন্তু সব ফাঙ্গাস মারা যায় না, কখনো কখনো কিছু ফাঙ্গাস সেই কাপড়ে লেগে থাকে। আয়রন করার কারণে হচ্ছে সেখানে অতিরিক্ত তাপমাত্রা থাকে। আমরা জানি যে আয়রন অনেক বেশি হিট থাকে, সেই হিটের কারণে কিন্তু ফাঙ্গাসগুলো মারা যায়। সো যারা হচ্ছে এই ধরনের রোগ থেকে বেঁচে থাকতে চান বা যাদের এই রোগটা প্রায়ই হয়, ভালো হচ্ছে না ঠিক মতো, তাদের কিন্তু অবশ্যই সমস্ত জামা কাপড়গুলোকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে সেটাকে রোদে শুকিয়ে এবং তারপর আয়রন করে পরা উচিত। যে জায়গাগুলো বেশি পরিমাণে ঘেমে যায়, স্পেসিফিক্যালি যেই শরীরের চামড়া যে ভাঁজগুলোতে ঘাম জমা হয়ে থাকে, ঘেমে যাওয়ার সাথে সাথে উচিত হবে টিস্যু পেপার ব্যবহার করে সেই ঘামগুলোকে মুছে ফেলা এবং যদি সম্ভব হয় ভেজা জামা কাপড় ঘামে ঘরমাক্ত হওয়ার পরপরই সেগুলোকে পরিবর্তন করে নতুন এক্সের জামা পরে ফেলা। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই সাথে টিস্যু রাখা অতিরিক্ত, যে টিস্যু দিয়ে হচ্ছে ঘামগুলোকে মুছে ফেলা যাবে। কারণ হচ্ছে যত বেশি ঘাম জমাট বাঁধবে, সেখানে কিন্তু তত বেশি পরিমাণে ফাঙ্গাস গ্রো করার সুযোগ তৈরি হবে এবং পরিবেশ তৈরি হবে, সেখানে বেশি করে ফাঙ্গাস তৈরি হবে। এবং বডিতে ট্যালকম পাউডার ইউজ করা বা যে কোনো ধরনের পাউডার ইউজ করতে পারেন। এই পাউডার কিন্তু ব্যবহার করার কারণে হচ্ছে ঘামের টেন্ডেন্সিটা কমে যায় এবং এই ধরনের ঘরমাক্ত, এই ধরনের স্যাঁতস্যাঁতে পরিবেশ শরীরের যেসব জায়গায় থাকে, সেখানে কিন্তু পাউডার ইউজ করার কারণে সেটার সেই ধরনের পরিবেশ থেকে কিন্তু অনেকাংশে বেঁচে
থাকা যায় এবং ফাঙ্গাল সমস্যাগুলো থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা যায়। তার পাশাপাশি বলছি যে যখন আপনি আপনার বাসায় কোনো ধরনের গৃহপালিত পশু পাখি আছে, খুব ভালো করে খেয়াল করতে হবে যে ওই পশু বা পাখি তাদের মধ্যে কোনো ধরনের ফাঙ্গালিজ আছে কিনা, কারণ ওই ফাঙ্গালিজ কিন্তু গৃহপালিত পশু পাখি থেকে আপনার শরীরে প্রবেশ করবে। সো অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের কোনো সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে সেই পশু বা পাখির চিকিৎসা সঠিকভাবে করে ফেলা উচিত। আদারওয়াইজ চিকিৎসা না করা পর্যন্ত সেগুলোকে টাচ করা উচিত না। জামা কাপড় পরার ব্যাপারে আমি সবসময় বলি যে যাদের ফাঙ্গাল ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে তারা সবসময় লুজ ড্রেস ইউজ করা, কটন ক্লথস ইউজ করা। কারণ হচ্ছে আপনি যখন টাইট ফিটিং ড্রেস ইউজ করবেন সেখানে কিন্তু ঘামটা জমে গিয়ে সেখানে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়ে ফাঙ্গাস গ্রো করার চান্স বেড়ে যাবে। তো সেক্ষেত্রে লুজ ড্রেস ইউজ করা এবং হচ্ছে কটন যেই জামাগুলো সুতি বা কটনে তৈরি সেগুলোকে রেগুলার ব্যবহার করা, টাইট ফিটিং ড্রেসগুলোকে অ্যাভয়েড করা। গোসলের সময় অনেকের এই ধরনের অভ্যাস থাকে যে অনেক বেশি সাবান ইউজ করে। স্পেসিফিকলি যাদের এই ধরনের ফাঙ্গাল ডিজিজ আছে তারা কিন্তু ডেটল বা লাইফ বয় এই ধরনের সাবান দিয়ে সেই ফাঙ্গাল ডিজিজগুলোর এগেনস্টে ভাবেন যে ডেটল সাবান ইউজ করছি বা লাইফ বয় ইউজ করছি, সেক্ষেত্রে হয়তো ফাঙ্গাসগুলো মারা যাবে। অ্যাকচুয়ালি এটি পুরোপুরি একটা ভুল ধারণা। এই ধরনের ফাঙ্গাল ডিজিজকে কিল করার জন্য আপনার লাইফ বয় অথবা হচ্ছে ডেটল এই ধরনের সাবান কিন্তু উপযুক্ত না। বরং এই ধরনের সাবানে যে খাড় থাকে সেই ধরনের খাড়ে কিন্তু ফাঙ্গাস গ্রো করার চান্স আরও বেশি। আমরা জানি যে অ্যালকালাইন পিএইচ এবং সেখানে কিন্তু ফাঙ্গাস বেশি গ্রো করে। সো যদি সাবান ইউজ করতে হয় তাহলে অবশ্যই এমন সাবান ইউজ করতে হবে যেখানে হচ্ছে কিটোকোনাজল আছে। এই ধরনের কিটোকোনাজল কন্টেনিং সোপগুলো ইউজ করলে সেই ক্ষেত্রে ফাঙ্গাল ডিজিজ হওয়ার প্রবণতাটা কমে যাবে এবং সেই রোগের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি হবে। শ্যাম্পু ইউজ করলে যাদের ক্ষেত্রে এই ধরনের ফাঙ্গাল ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো যেন জিঙ্ক, কিটোকোনাজল, সেলেনিয়াম সালফাইড এই ধরনের উপাদান সমৃদ্ধ যে ধরনের এই ধরনের শ্যাম্পুগুলোকে ইউজ করলে কিন্তু ফাঙ্গাল রোগ থেকে আমরা অনেকাংশে বেঁচে থাকতে পারি। সেক্ষেত্রে এই ধরনের শ্যাম্পুগুলো কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করা বা 2 দিন পর পর ইউজ করা ভালো। যখন আমরা ইউজ করবো তখন সবসময় বলি যে এই শ্যাম্পু ইউজ করার সময় কিন্তু অবশ্যই কমপক্ষে 3 থেকে 5 মিনিট শ্যাম্পুটাকে ওই আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখা এবং এর পরে ধুয়ে ফেলা। অনেকে আছেন যে এই ধরনের শ্যাম্পু ইউজ করেন কিন্তু সেটা প্রপারলি কীভাবে ইউজ করতে হবে সেটা না জানা থাকার কারণে কিন্তু সে উপকারিতাটা উনি পান না। তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই শ্যাম্পু ইউজ করার ক্ষেত্রে 3 থেকে 5 মিনিট পর্যন্ত আপনাকে শ্যাম্পুটা লাগিয়ে বসে থাকতে হবে এবং তারপরে ধুয়ে ফেলতে হবে। অনেকেরই কিন্তু স্ক্র্যাচিং একটা অভ্যাস থাকে। আমরা জানি যে যখন এই ফাঙ্গাল ডিজিজ যেখানে গ্রো করে সেখানে কিন্তু এক ধরনের চুলকানি হয় বা ইচিং হয়। এই চুলকানো বা ইচিং শরীরে কিন্তু এক ধরনের আরামদায়ক একটা অনুভূতি জাগানোর কারণে কিন্তু আমরা সারাক্ষণ এটা চুলকাতে থাকি এবং চুলকানোর কারণে কিন্তু সেই জায়গাটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে নখের ভিতরে কিন্তু এই ফাঙ্গাসগুলো ঢুকে যায় এবং এই নখকে সবসময় ছোটো রাখা উচিত, কারণ বড় নখ থাকলে হচ্ছে এই নখের ভিতরে ফাঙ্গাসগুলো চুলকানোর সময় চলে যাবে এবং পরবর্তী সময়ে এই নখ দিয়ে যখন বডিতে অন্য জায়গায় আমি চুলকাবো তখন কিন্তু এই যে ফাঙ্গাল লেশনটা যেখানে ছিল সেখান থেকে অন্য যেখানে ছিল না সেখানে কিন্তু আক্রান্ত করবে সে। সো খুব ভালো করে খেয়াল করতে হবে, হাতের নখ অবশ্যই ছোটো রাখতে হবে। কোনো কারণে ভুল করে যদি সেই আক্রান্ত জায়গায় চুলকানো হয়েও যায় তাহলে অবশ্যই হাতটি খুব দ্রুত যত দ্রুত সম্ভব সেটাকে ধুয়ে ফেলতে হবে। এবং যাদের এই ধরনের ফাঙ্গাল ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে বা যারা অনেকদিন ধরে এই ধরনের রোগে ভুগছেন তাদের কিন্তু জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে যে পুরো বাসার সবাই মিলে একটা ওয়াশিং মেশিনে সবার কাপড় একসাথে কখনোই হওয়া উচিত না। যার ফাঙ্গাল ডিজিজ অলরেডি আছে তার অবশ্যই উচিত হবে তার জামা কাপড়গুলোকে আলাদা করে ধোয়া। কখনই হচ্ছে সবার সাথে একসাথে করে না ধোয়াটাই উত্তম। এবং টাওয়েল ইউজ করার ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই কিন্তু একই টাওয়েলটা খুব ভালো মতো না শুকিয়ে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় আবার সেকেন্ড টাইম সেটা ইউজ করেন। সেক্ষেত্রে যাদের ফাঙ্গাল ডিজিজ আছে তাদের কিন্তু উচিত হবে পাতলা টাওয়েল ইউজ করা এবং ঠিক শাওয়ার নেওয়ার পরপরই যখন গা মুছে ফেলা হবে তখন সেটিকে খুব ভালো করে কড়ার মধ্যে শুকানো। মোটা টাওয়েল হলে যেটা হয় যে পুরোপুরি না শুকানোর একটা সম্ভাবনা থাকে এবং সেখানে কিন্তু ভেজা ভেজা পরিবেশ থাকার কারণে সেই ফাঙ্গাসগুলো কিন্তু সেখানে জীবিত অবস্থা থাকতে পারে। এবং এই যে ফাঙ্গাল ডিজিজ আমাদের শরীরে আক্রমণ করছে সেটি কিন্তু আমাদের শরীর থেকেই পুষ্টি নিয়ে সে বেঁচে থাকে, কারণ আমরা জানি যে ছত্রাক নিজেই খাবার নিজে তৈরি করতে পারে না, সে কিন্তু পরিবেশ থেকে খাবার নেয়। সো আমাদের শরীরে সেটি যখনই হচ্ছে স্কিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে, স্কিনের ভিতরে ঢুকে যাবে, তখনই কিন্তু সে আমাদের শরীর থেকে পুষ্টি নিবে, সেখানে সে গ্রো করবে, সেখানে সে বড় হবে, সংখ্যা 1 থেকে 2 হবে। সো এইভাবে কিন্তু ছড়াতে থাকে। সো যাদের এই ধরনের ফাঙ্গাল ডিজিজ আছে তাদের কিন্তু উচিত হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাকে পুরোপুরি 100% ফলো করা। আমি যেভাবে বললাম সেই নিয়মকানুনগুলো কিন্তু মেনে চললে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যাবে।
আর স্পেসিফিক্যালি যাদের ঘরে ছোট বাচ্চা আছে কিন্তু মায়ের বা বাবার একটা ফাঙ্গাল ডিজিজ আছে, তাতে কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে চিকিৎসা করে ফেলা এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া, কারণ আদারওয়াইজ হচ্ছে সেটা তার শরীর থেকে গিয়ে তার বাচ্চা বা তার সাথে ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকেন তাদের মধ্যে কিন্তু এই রোগটি ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। আর কি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। সব কিছুর যত কথাই আমরা বলি না কেন, সব থেকে ইম্পর্টেন্ট কথাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমপ্রুভ করা, এর কোনো বিকল্প নেই। এটা শুধু ফাঙ্গাল ডিজিজের জন্য না, যে কোনো ধরনের রোগের বিরুদ্ধে শরীরকে যদি প্রস্তুত করতে হয় এবং স্ট্রং ফাইট দিতে হয়, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একমাত্র হাতিয়ার আমাদের। সো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যত ধরনের যা কিছু দরকার সব কিছু করতে হবে। খাবার দাবারে পরিবর্তন নিয়ে আসতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিনযুক্ত খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিনযুক্ত শাক সবজি ফলমূল সব কিছু সাপ্লাই যেন খাবারে থাকে সেটা নিশ্চিত করতে হবে। এগুলো মেনে চললেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় ভালো থাকবে এবং শরীরকে ভালো রাখবে। যখনই আমরা শাওয়ার নিব, স্পেসিফিক্যালি যাদের ফাঙ্গাল ডিজিজ আছে, শাওয়ার নেওয়ার পরে কিন্তু পুরো শরীরকে খুব ভালো করে শুকাতে হবে, কোথাও যেন ভেজা ভেজা অংশ না থাকে, এবং ভেজা থাকা অবস্থায় জামা কাপড় পরিধান না করা। স্পেসিফিক্যালি ইনার গার্মেন্টসগুলো ইউজ করার সময় সেই জায়গাগুলো খুব ভালো করে ড্রাই করে তারপরে সেগুলোকে ব্যবহার করা। এখন চলুন চিকিৎসার কথায় আসি। চিকিৎসার শুরুতেই যে জিনিসটাকে জানা খুব বেশি জরুরি সেটা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি যে ফাঙ্গাল ডিজিজ হয়েছে সেখানে অ্যান্টিফাঙ্গাল না দিয়ে হচ্ছে স্টেরয়েড ইউজ করা। এটা আমরা অনেকেই ভুলটা করে থাকি। কোনো একটা ফাঙ্গাল ডিজিজ হলো, সেখানে লালচে ভাব তৈরি হয়েছে, সেখানে ডার্মাসল, বেভিসন এই ধরনের নানা ধরনের স্টেরয়েডগুলো কিন্তু আমরা সচরাচর ফানজিডাল এসি এগুলো বাজারে খুব বেশি পাওয়া যায় এবং খুব সহজেই আমরা যে জানি আর না জানি সেখানে প্রথমেই এটা ইউজ করা শুরু করি। এবং এই যে ফানজিডাল এসি বা পেভিসন বা বেটনোভেট, এই যে স্টেরয়েড জাতীয় জিনিসগুলো বা ডার্মাসল, এই স্টেরয়েডগুলো ইউজ করার কারণে কী হয় যে প্রথমেই এই ধরনের লেশনগুলো অল্প যে লালচে যেই জায়গাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে একটু হালকা স্বাভাবিক চামড়ার কালারে চলে আসে এবং মনে হয় যে আমার রোগটি বোধহয় ভালো হয়ে গেল। এই 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু স্টেরয়েড ইউজ করার পরে এই ধরনের পরিবর্তন দেখা যায়, যেটা দেখে অনেকেই খুশি হয়, হ্যাঁ খুব ভালো, এটা তো আমার রোগটা তো সেরে গেল। কিন্তু এটা জাস্ট অপোজিট হলো আর কি। আপনার এই যে স্টেরয়েডটা আপনি ইউজ করেন, এই স্টেরয়েডটা ইউজ করার কারণে কিন্তু এই রোগটি অল্প কিছুদিনের জন্য জাস্ট ধামাচাপা দেওয়া থাকলো, খুব শীঘ্রই সেটি হচ্ছে আগে থেকে বড় আকারে আসবে শরীরে এবং শরীরে যে জায়গাগুলোতে ছিল না সেখানেও বের হবে এবং আগে থেকে এই ধরনের ফাঙ্গাসগুলো আরও শক্তিশালী হয়ে আপনাকে অ্যাটাক করবে এবং স্বাভাবিকভাবে যে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসাগুলো ভালো হয়ে যেত সেই ক্ষেত্রেও কিন্তু সে বাধা তৈরি করবে, তখন কিন্তু চিকিৎসা অনেক কঠিন হয়ে যায়। সো ফাঙ্গাল ডিজিজ হওয়ার পরপরই হচ্ছে স্টেরয়েড, পেভিসন, ফানজিডাল এসি, বেটনোভেট, ডার্মাসল এই জিনিসগুলো ইউজ করা দয়া করে বন্ধ করুন। কী ক্রিম ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ক্রিম হতে হবে। সেটা অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে, টার্বিনাফিন হোক, সাইক্লোপিডক্স হোক, বা হচ্ছে অ্যাজল যে ক্রিমগুলো আছে ক্লোট্রাইমাজল বা হচ্ছে ইকোনাজল, এই যে যত ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো আছে, কিন্তু সেটি কোনটি আপনি ইউজ করবেন সেটা অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ইউজ করতে হবে। সো এই হচ্ছে চিকিৎসার কথা। চিকিৎসা কখনই হচ্ছে শর্ট টাইমে ফাঙ্গাল ডিজিজ ভালো হবে না। 1 সপ্তাহ বা 2 সপ্তাহে কোনোভাবেই কোনো ফাঙ্গাল ডিজিজকে কিউর করা সম্ভব না। অ্যান্টিফাঙ্গাল দিয়েও সম্ভব না। অ্যান্টিফাঙ্গাল দেওয়ার পর 1-2 সপ্তাহের মধ্যে মনে হতে পারে যে রোগটা অনেকাংশে ভালো হয়ে গেছে, কিন্তু অনেকেই করেন কি যে এই অ্যান্টিফাঙ্গাল ক্রিম ইউজ করা বন্ধ করে দেন, তার ঠিক 2 থেকে 3 সপ্তাহ পর আবার সেই রোগটি নতুন করে শুরু হয়ে যায়। সো এই ক্ষেত্রে চিকিৎসা ন্যূনতম 1 মাস চালানো উচিত অবশ্যই, সেটা ক্রিম দিয়ে হোক, মুখে খাওয়ার ওষুধে হোক। তবে বিভিন্ন ধরনের মুখে খাওয়ার ওষুধ আছে, সেটা টার্বিনাফিন বা ফ্লোকোনাজল অথবা ইট্রাকোনাজল, এই ধরনের ওষুধগুলো কিন্তু কত মিলিগ্রাম খেতে হবে, কোন ডোজে খেতে হবে, কতদিন ধরে খেতে হবে, একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়েই ওনার চিকিৎসাধীন অবস্থায় থেকে আপনাকে পুরো চিকিৎসাটাকে কমপ্লিট করতে হবে। নিজে নিজে কখনোই বাসায় বসে ট্রাই করা যাবে না, কারণ এই প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট আছে, লিভারের জন্য ক্ষতিকর। আপনার লিভার ফাংশন ঠিক আছে কিনা সেটা জানতে হবে এবং কতদিন ধরে আপনি ওষুধ খেতে পারবেন, কতদিন ধরে আপনি ওষুধ কোন ডোজে খাবেন সেটা আপনার একজন ডাক্তারই ঠিক করে দেবেন। এটা আপনার নিজে নিজে কখনোই করা উচিত। নিজে নিজে যা কিছু করা উচিত সেই কিছু আমি সব কিছু বলেই দিয়েছি, সেটাকে আপনাকে ফলো করতে হবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আর আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোকে ক্যাচ করে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।